ভাড়া দিল। এই নাও। কিন্তু রাস্তা দুজনে কেউই জানে না। একখানা ট্যাক্সি নিয়ে অ্যালিস, রাস্তা না জানলে ঘুরে ঘুরে হয়রান হব। হঠাৎ অ্যালিস ওপরের দিকে তাকিয়ে বলল, ওটা কি মিস্টার বোস? এরোপ্লেনের শব্দ শুনছো? অনেকগুলো এরোপ্লেন একসাথে আসছে জানো। এসব গভর্নমেন্টের এরোপ্লেন। কিন্তু চোখের নিমেষে এমন একটা কাণ্ড ঘটল যা বিমলের অভিজ্ঞতার বাইরে। সামনে একটা প্রকাণ্ড বাড়ির ওপর বিকট আওয়াজ হলো, বাজ পড়ার আওয়াজের মতো। আর সঙ্গে সঙ্গে এদিকে ওদিকে সামনে পেছনে পরপর সেই রকম ভীষণ আওয়াজ শুরু হলো। ইট, চুন, টালি চারিদিকে ছিটকে পড়তে লাগলো। বিরাট শব্দ করে সামনে সেই বাড়িটার তেতলার ছাদ ধসে পড়ল ফুটপাথের ওপর। বাড়ি ধসা চুন সুরকির ধুলো ও কিসের যেন ঘন শ্বাসরোধকারী ধোঁয়া বিমল ও অ্যালিসকে ঘিরে ফেলল। সঙ্গে সঙ্গে উঠল মানুষের আর্তচিৎকার, গোলমাল, গোঙানি, কাতর কাকুতি অনুনয়ের শব্দ, দুর্দার শব্দে ছুটে চলা পায়ের শব্দ, কান্নার শব্দ। সে এক ভয়ানক কাণ্ড। বিমল প্রথমটা বুঝতে না পেরে সেই ধুলো ধোঁয়ার মধ্যে হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরে বিদ্যুৎ চমকের মতো তার মনে হলো এ জাপানি এরোপ্লেনের বোমা বর্ষণ। অ্যালিস, অ্যালিস, অ্যালিস! মিস্টার বোস, এদিকে এদিকে এসো, আমার হাতটা ধরো, বোমা পড়ছে, আমাদের পালাতে হবে। অন্ধকারের মধ্যে বিমল অ্যালিসের হাত শক্ত মুঠোয় ধরে বলল, কোথাও নড়ো না অ্যালিস, নড়লেই মারা যাবে, দাঁড়াও এখানে। তখন আর ছোটবার বা পালাবার পথও নেই। পরবর্তী 5 মিনিট ধরে শুধুই শব্দ। বাঁশ ঝাড়ে আগুন লাগলে যেমন গাঁটওয়ালা বাঁশ ফটফট করে একটার পর একটা ফাটে, তেমনি চারিদিকে দুমদাম শুধু বোমা ফাটার বিকট আওয়াজ। পায়ের তলায় মাটি যেন দুলছে, টলছে ভূমিকম্পের মতো। ধোঁয়া, বাড়ি ধসে পড়ার হুড়মুড় শব্দ আর আর্তনাদ। তারপরে সব চুপচাপ। বোমার আওয়াজ থেমে গেল। বিমল দেখল এরোপ্লেনগুলো মাথার ওপরে চক্রাকারে দুবার ঘুরে যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল। ধোঁয়ায় মিনিট 2-3 কিছু দেখা গেল না, যদিও গোলমাল, চিৎকার, লোক জড়ো হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। তখনও পুলিশের তীব্র হুইসেল বেজে উঠল, 1 বার, 2 বার, 3 বার। ক্রমে ক্রমে ধুলো আর ধোঁয়ার আবরণ কেটে যেতে অ্যালিস বলল, চলো এগিয়ে দেখি মিস্টার বোস। সামনে এক জায়গায় ফুটপাথের ওপর অনেক লোক জড়ো হয়েছে। একটা বাড়ি ভেঙে পড়েছে। বিভৎস দৃশ্য ফুটপাথের ওপর। অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ের ছিন্ন ভিন্ন দেহ ছিটকে ছড়িয়ে পড়ে আছে সেখানটায়। বাড়িটা বোধহয় একটা চীনা স্কুল ছিল। বেলা 11টা। ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছিল। তাদের মধ্যে কেউ কেউ ছিল স্কুল বাড়ির মধ্যে। বাড়িখানা একেবারে হুমড়ি খেয়ে ভেঙে পড়েছে, আর রক্তে ভেসে যাচ্ছে ফুটপাত রাস্তার খানিক দূর পর্যন্ত। হর্ন বাজিয়ে রেড ক্রসের 2টো অ্যাম্বুলেন্স এলো। একটা ছোট ছেলে তখনও নড়ছে। অ্যালিস ছুটে তার পাশে গিয়ে বসল। বিমল এক ঝলক দেখেই বলল, কোনো আশা নেই মিস উইটকো, ও এক্ষুনি মারা যাবে। বিমলের গা তখনও কাঁপছে। জীবনে এরকম দৃশ্য কখনো দেখবার কল্পনাও সে করেনি। এ কি যুদ্ধ না শিশুপাল বধ? অ্যালিস আর বিমলের কাজ
অনেক সংক্ষেপে হয়ে গিয়েছিল, কারণ ধ্বংসস্তূপের মধ্যে কেউই আর আহত ছিল না, সবাই মৃত। অ্যালিস, এখন কি করবে? আর কি চিনেপল্লীতে যাবে? এখন যেতাম, কিন্তু এই যে বোমা ফেলা হয়ে গেল, এর শোরগোল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে তো কনসেশনের সবাই আমাদের জন্য চিন্তিত হয়ে পড়বে। সুতরাং চলো ফেরা যাক। ওরা কনসেশনে ফিরে আসতেই সুরেশ্বর বলল, এ কি? হ্যাঁ, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই অবস্থায় আমাকে না বলে তুমি কোথায় চলে গেছিলে? আমার কতটা চিন্তা হচ্ছিল, কোনো খেয়াল আছে তোমার? ওকে বকছো কেন? আমি ওকে জোর করেছিলাম। শোনো, আমি ভেবেছি আজ বিকেলে আবার চীনাপাড়ায় যাবার চেষ্টা করব। তুমি চলো না সুরেশ্বর। এবার ওদের সঙ্গে আরেকটি মেয়ে যাবে বলল। সে অ্যালিসের সঙ্গেই পড়ে। তার নাম মিনি ব্যারিংটন। বিকেলে ওরা ট্যাক্সি আনালো। ওদের ট্যাক্সি কনসেশনের গেট পর্যন্ত এসেছে এমন সময় একজন তরুণ চীনা সামরিক কর্মচারী ওদের ট্যাক্সিটা থামালো। হোল্ড অন, আপনারা কোথায় যাবেন? শহর বেড়াতে। যাবেন না। আমরা গুপ্ত খবর পেয়েছি জাপানি যুদ্ধজাহাজ বন্দরের বাইরের সমুদ্র থেকে লম্বা পাল্লার কামানে গোলাবর্ষণ শুরু করবে আজ সন্ধ্যের সময়। সেই সঙ্গে জাপানি উড়োজাহাজও যোগ দেবে বোমা ফেলতে। ধন্যবাদ, আমরা একটু ঘুরে এক্ষুনি চলে আসব। বিমল আর সুরেশ্বর আর কোনো কথা বলল না। অ্যালিস, মিনি, বিমল আর সুরেশ্বর ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেল। শহরের মধ্যে এসে ওরা ট্যাক্সি ছেড়ে দিল। চীনা পুলিশ সকলের হাতে চীনা ভাষায় মুদ্রিত এক এক টুকরো কাগজ বিলি করছে। চীনা ছাত্রদের একটা লম্বা দল পতাকা উড়িয়ে মুখে কি যেন বলতে বলতে শোভাযাত্রা করে চলেছে। সাংহাই অতি প্রকাণ্ড শহর। এত বড় শহর বিমল দেখেনি, সুরেশ্বরও না। কলকাতা এর কাছে লাগেই না। চীনাপল্লীর নাম চাপেই, ঘিঞ্জি বসতি। প্রত্যেক মোড়ে খাবারের দোকান, ছোট বড় ইঁদুর ভাজা ঝুলছে। বাঁকে করে ফিরিওয়ালা ভাত তরকারি বিক্রি করছে। হঠাৎ আকাশে কি একটা অদ্ভুত ধরনের শব্দ শুনে ওরা মুখ তুলে চাইল। মিনি সবার আগে বলে উঠল, এ তো শেলের শব্দ। সর্বনাশ! অ্যালিস, চলো আমরা ফিরি। জাপানি যুদ্ধজাহাজের কামান থেকে শেল ছুটছে। দূরে অস্পষ্ট কামানের আওয়াজ শোনা গেল। কাছেই কোথাও একটা ভীষণ বিস্ফোরণের আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে লোকজন চারিদিকে ছুটতে লাগলো। লোকজনের পেছন পেছন ওরাও ছুটল। বসতি যেখানে খুব ঘিঞ্জি, সেখানে একটা বাড়িতে গোলা পড়েছে। বাড়িটার সামনের অংশ হুমড়ি খেয়ে পড়েছে। ইট চুন টালিতে সামনের রাস্তাটা প্রায় বন্ধ। কে মরেছে না মরেছে বোঝা যাচ্ছে না। সেখানে লোকজনের বেজায় ভিড়। কাছে আর একটা জায়গায় গোলা পড়ল। সঙ্গে সঙ্গে আকাশে সারবন্দি একদল এরোপ্লেন দেখা গেল। তারা অনেক উঁচু দিয়ে যাচ্ছে। পাছে চীনা বিমানধ্বংসী কামানের গোলা খেতে হয় এই ভয়ে। ওরা পাল্লা ঠিক করে দিচ্ছে যুদ্ধজাহাজের গোলন্দাজদের। চলো চলো, এখানে আর থাকা নয়। এই চীনা পাড়াটা ওদের লক্ষ্য। কিন্তু ওদের যাওয়া হলো না। অ্যালিসের কথা শেষ হতে না হতেই যেন একটা ভীষণ ভূমিকম্পে পায়ের তলার মাটি দুলে উঠল। একসঙ্গে দু তিনটি শেলের বিস্ফোরণের বিকট আওয়াজ। আর সেই সঙ্গে প্রচুর ধোঁয়া ও বিশ্রী শ্বাসরোধকারী কটাইটের উগ্র গন্ধ পাওয়া গেল। তুমুল হইচই, আর্তনাদ, কলরব ও পুলিশের হুইসেলের মাঝে বিমল অ্যালিসের হাত ধরল। মিনির হাত ধরল সুরেশ্বর। কিন্তু পালাবার পথ নেই তখন কোনো দিকেই। দেখল ওদের ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে বটে, তবে ট্যাক্সিওয়ালার সন্ধান নেই। সেও বোধহয় পালিয়েছে। চাপেই পল্লীর ওপর কেন বিশেষ লক্ষ্য জাপানি তোপের এ কথা বোঝা গেল না, কারণ এখানে চীনা গৃহস্থের বাড়িঘর মাত্র। কোনো সামরিক ঘাঁটি তো নেই এখানে।
দেখতে দেখতে বাড়িঘর ভেঙে গুঁড়ো হয়ে পড়ে সামনের পেছনের রাস্তা বন্ধ হয়ে গেল। কেবল যারা ভাঙা বাড়ির মধ্যে আটকে পড়েছে তাদেরই আর্তনাদ শোনা যাচ্ছে। একটা ভগ্ন স্তূপের মধ্যে যেন একটি শিশুর কান্না শোনা যাচ্ছে। গোলাবর্ষণ তখনও চলছে, কিন্তু চীনা পল্লীর অন্য অঞ্চলে। এদিকে তখন শুধু গোঙানি, চিৎকার, হইচই, কলরব, কাতরোক্তি। অ্যালিস আগে চড়ল গিয়ে ধ্বংসস্তূপের ওপরে। অ্যালিসের পেছনে মিনি ও সুরেশ্বর। বিমল দাঁড়িয়ে রইল নিচে। একটা কড়িকাঠ সরিয়ে ওরা তিনজনে একটা দরজা পেল, তারপর একটা ছোট ঘর। অ্যালিস অতি কষ্টে ঘরে ঢুকল। সুরেশ্বর ওকে সাহায্য করল। একটা 9-10 মাসের শিশু সেই ঘরের মেঝেতে অক্ষত অবস্থায় শুয়ে শুয়ে কাঁদছে। অ্যালিস তাকে সন্তর্পণে মেঝে থেকে তুলে সুরেশ্বরের হাতে দিল। সাবধানে সাবধানে। সন্ধে হয়ে গেছে। ঘরটার মধ্যে অন্ধকার। তিনজনে ঘরের মধ্যে থেকে ইট কাঠের স্তূপটার ওপরে উঠে শুনল বিমল উত্তেজিতভাবে ডাকছে, কোথায় গেলে তোমরা? চট করে নেমে এসো, এদিকে বড় বিপদ। চারিদিকের গোলা ফাটবার আওয়াজ ও ছুটন্ত শেলের চাপা শব্দ প্রচণ্ড বেড়েছে। একটা একটা শেল মাঝে মাঝে আকাশেই সশব্দে ফেটে তারাবাজির মতো অনেকখানি আকাশ আলো করে ছড়িয়ে পড়ছে। কি হয়েছে? জাপানি সৈন্যদল যুদ্ধ জাহাজ থেকে নেমেছে শহরে। ওরা শহর আক্রমণ করছে শুনছি। এদিকেই আসছে। তাদের হাতে পড়া আদৌ আনন্দদায়ক ব্যাপার হবে না। তোমার হাতে ওকে? একটা ছোট্ট ছেলে। একে কোথায় রাখি বলো তো এখন? সুরেশ্বর একজন ব্যস্ত ও উত্তেজিত পুলিশম্যানকে জিজ্ঞেস করে জানল যে সমুদ্রের ধারে জাপানি সৈন্যদের সঙ্গে চীনাদের হাতাহাতি যুদ্ধ চলছে। জাপানিরা নগরে প্রবেশ করবার চেষ্টা করছে। আমরা এখন ছোট ছেলেটিকে কোথায় রাখবো বলো না? কনসেশনের হাসপাতালে নিয়ে যাওয়া তো উচিত হবে না। ওর বাবা মা এই অঞ্চলের অধিবাসী। ছেলের সন্ধান পাবে না কনসেশনে নিয়ে গেলে। পুলিশম্যানদের জিম্মা করে দাও না। না না না, এইসব চীনা পুলিশম্যান দায়িত্ব জ্ঞানহীন। এত ছোট্ট ছেলেকে ওদের হাতে দেওয়া যাবে না। সমস্ত গলিটা বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকজন অন্ধকারে তার মধ্যে কি সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় পাশের একটা স্তূপে 2-3টে হ্যারিকেন লণ্ঠন ও টর্চ জ্বালিয়ে একদল ছেলে একটি মৃতদেহের ঠ্যাং ধরে বার করছে দেখা গেল। বিমল উত্তেজিত স্বরে বলে উঠল, প্রফেসর লি! প্রফেসর লি! তারপরেই সে ছুটে গেল ওই ছেলেদের দলের দিকে। সুরেশ্বর দেখল ছেলেদের দলের নেতা হচ্ছেন দাড়িওয়ালা একজন বৃদ্ধ, এবং তিনি তাদের পূর্ব পরিচিত প্রফেসর লি। সেই মুমূর্ষুদের আর্তনাদ ও পথের লোকের চিৎকারের মধ্যে তিনজনের প্রশ্ন বিনিময় হল। প্রফেসর লি তাঁর ছাত্রদল নিয়ে কাছেই এক সরাইখানায় ছিলেন। হঠাৎ এই বোমা বর্ষণের দুর্যোগ। এখন তিনি সেবাব্রতী। ছাত্রদের নিয়ে হতাহতদের টেনে বার করা ও তাদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছেন। অ্যালিস ও মিনির সঙ্গেও আলাপ করিয়ে দেওয়া হলো। প্রফেসর লি, এই ছোট ছেলেটির কি ব্যবস্থা করা যায় বলুন তো? আমায় দাও। তোমরা ওর বাপ মায়ের সন্ধান করতে পারবে না, আমি পারবো। এরকম আরো কত ছোট ছোট ছেলেদের জমা করেছি আমরা। যেতে যেতে দুধারে মৃতদেহের সারি দেখে অ্যালিসের চোখে জল এলো। মিনির চোখেও রুমাল। বিমল ও সুরেশ্বরের বুক ফেটে যাচ্ছে। কেবল অবিচলিত রইলেন প্রফেসর লি। এ আর কি, আমাদের দেশেরই তো রোজকার ব্যাপার, এতে বিচলিত হলে চলে না ম্যাডাম। ওরা পৌঁছে দেখল একটা ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, আর ঘরে 5-6টা 9-10 মাসের কি 1 বছরের শিশু অনাবৃত মেঝের ওপর পড়ে গড়াগড়ি যাচ্ছে। কেউ কাঁদছে, কেউ হাসছে। অ্যালিস ছুটে গিয়ে তাদের উপর ঝুঁকে পড়ে বলল, ও ইউ পুয়ার টেরিস। অ্যালিসের কথা শুনে লি তাকে বললেন, সন্ধ্যে থেকে এতগুলো বাচ্চাকে উদ্ধার করেছি স্তূপ থেকে, তোমাদেরটিও দাও।
আমার দুজন ছাত্র এখানে পাহারা দিচ্ছে। তোমরা বিদেশি, আমাদের দেশকে সাহায্য করতে এসেছো, কিন্তু আমাদের দেশের এখনো কিছুই দেখোনি। দেখলে দয়া হবে। এত গরিব আর এত হতভাগ্য দেশ আমাদের। আমাদের সব দেখাবেন দয়া করে প্রফেসর লি, দেখতেই তো এসেছি। আরেকটি দেশ আছে প্রফেসর লি, ভারতবর্ষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুটের তলায় পড়ে আছে। ছেলেবেলা থেকে দুস্থ ভারতবর্ষের কথা শুনলেই কষ্টে আমার বুক ফেটে যায়। বিমল অ্যালিসের দিকে কৃতজ্ঞতাপূর্ণ চোখে তাকালো। বড় ভালো লাগলো বিমলের দরিদ্র স্বদেশের জন্য এই বিদেশিনী তরুণীর নিষ্কপট নিঃস্বার্থ সহানুভূতি। শিশুগুলোর কে আছে? পুয়ার লিটল মাইটস। আমায় একটি খোকা দেবেন প্রফেসর লি? কি করবে মিস? আমাদের নাম ধরে ডাকবেন প্রফেসর লি। ওর নাম মিনি, আমার নাম অ্যালিস। এই সদানন্দ উদার সৌম্য মূর্তি বৃদ্ধকে অ্যালিসের বড় ভালো লেগে গেল। কিউরিও দোকানে বিক্রি হয় যে চিনেমাটির হাস্যমুখ বুদ্ধ, বৃদ্ধের মুখখানা ঠিক যেন তেমনি পরিপূর্ণ সন্তোষ, আনন্দ ও প্রেমের ভাব মাখানো। বন্দরের দিকে এখনো গোলাবর্ষণ চলছে, হাতাহাতি যুদ্ধও চলছে। ঠিক এই সময় পুলিশম্যান ঘরের দরজার কাছে এসে চীনা ভাষায় কি যেন জিজ্ঞেস করল। লোকটা যেন খুব ব্যস্ত ও উত্তেজিত। সে চলে যাবার পর প্রফেসর লি বললেন, ও বলে গেল খাওয়া দাওয়া শেষ করে কেউ যেন আজ ঘর থেকে না বেরোয়, বিশেষত মেয়েরা। জাপানিরা বেয়নের চার্জ করেছিল, আমাদের সৈন্যরা হটিয়ে দিয়েছে সেনসু প্রাচীরের পূর্ব কোণে, কিন্তু আজ রাতে আবার ওরা গোলা মারবে, বোমাও ছুঁড়বে। প্রফেসর লি, মেয়েরা রয়েছেন সঙ্গে। আজ যাই, কনসেশনে ফিরতে দেরি হয়ে যাবে। আপনার সঙ্গে আবার দেখা হবে। ওরা প্রফেসর লিয়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। ওরা যখন ফিরে আসছে, দূরে মাঝে মাঝে দুম দাম বিস্ফোরণের শব্দ এবং সাহায্যকারী এরোপ্লেনের হাউইয়ের সাদা ধোঁয়া দেখা যাচ্ছিল। কনসেশনে ফিরে রাতের খাওয়া সেরে বিমল আর সুরেশ্বর শুয়ে পড়ল। হঠাৎ এক বিভৎস আওয়াজে বিমলের ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বিছানার ওপর বসল বিমল। কডাইটের শ্বাসরোধকারী ধোঁয়ায় আর বিশ্রী গন্ধে ঘরটা ভরে গিয়েছে। সুরেশ্বর, সুরেশ্বর ওঠো, কনসেশনে বোমা পড়েছে। সুরেশ্বর! সঙ্গে সঙ্গে হইচই শুরু হলো চারিদিকে। ওরা জানালা দিয়ে দেখল যে ঘরের মধ্যে ওরা শুয়েছিল তার পূর্ব দিকে আর একটা ঘরের দেওয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে। সেই গোলমালের মধ্যে ভিড় ঠেলে অ্যালিস ছুটতে ছুটতে ওদের ঘরের মধ্যে ঢুকে ডাকল, বিমল! বিমল! এই যে অ্যালিস, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? মিনি কোথায়? বলতে বলতে মিনিও ঘরে ঢুকলো। বাইরে এসো, দেখো সে গে, চট করে এসো। ওরা বাইরে গেল। কনসেশনের পুলিশের ডেপুটি মার্শাল এসে পৌঁছেছেন দুর্ঘটনা স্থানে। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখল দুখানা এরোপ্লেন চলে যাচ্ছে আলো নিভিয়ে। মিনি বলল, কাওয়াসাকি বম্বার, নিচের দিকে উইংয়ে কালো আঁজি কাটা ছুঁচো মুখ প্লেন। এটাই জাপানিদের বিখ্যাত বোমা ফেলবার প্লেন কাওয়াসাকি বম্বার। কিন্তু কনসেশনে বোমা, এরকম তো কখনো দেখিনি। সেই রাতে আর কারো ঘুম হলো না। বিমল মনে মনে একটা কথা ভেবে একটু খুশি হলো। বোমা পড়েছে শুনে অ্যালিস সবার আগে এসেছিল তাকে দেখতে, সে কেমন আছে তার খোঁজ নিতে। শেষ রাতের দিকে সবাই একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শোরগোলে ওদের ঘুম ভেঙে গেল। ভীষণ গোলাবর্ষণের শব্দ আসছে। সাংহাই শহরে জাপানি যুদ্ধ জাহাজ ও এরোপ্লেন থেকে একযোগে গোলা ও বোমা বৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে সাংহাই শহর থেকে দলে দলে স্ত্রী, পুরুষ, ছেলে মেয়ে পালিয়ে আসছে কনসেশনে। বাক্স, তেরঙ্গ, পোঁটলা পুটুলি নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে। এদের সবারই মুখে ভীষণ ভয়ের চিহ্ন।
পাশব বলের কাছে মানুষের কি শোচনীয় পরাজয়। পরদিন বেলা 10টার মধ্যে ব্রিটিশ কনসেশনের হাসপাতাল ও মার্কিন রেড ক্রসের বড় হাসপাতাল আহতের ভিড়ে পরিপূর্ণ হয়ে গেল। কি ভীষণ আওয়াজ ও গোলমাল আসছে পেনসু প্রাচীরের দিক থেকে। সেখানে চীনা 10th রুট আর্মির সঙ্গে জাপানি নৌসৈন্যদের যুদ্ধ চলছে। কনসেশন থেকে যুদ্ধস্থলের দূরত্ব প্রায় 3 মাইল। এছাড়াও গোলাবর্ষণ চলছে শহরের বিভিন্ন স্থানে। টেলিফোনে অর্ডার এলো মেডিকেল ইউনিটের বড় ডাক্তারের কাছ থেকে। বিমল, সুরেশ্বর, অ্যালিস ও মিনিকে চ্যাং লিন অ্যাভিনিউতে চীনা সামরিক হাসপাতালে যেতে হবে। ওরা আমেরিকান রেড ক্রস মোটরে উঠল। গন্তব্য সামরিক হাসপাতাল। হাসপাতালে পৌঁছে ওরা দেখে সেখানে এত আহত নরনারী এনে ফেলা হয়েছে যে কোথাও এতটুকু জায়গা নেই। এদের বেশিরভাগ স্ত্রীলোক ও বালক বালিকা। যুদ্ধের সৈন্যও আছে, তবে তাদের সংখ্যা তত বেশি নয়। বিমল চিকিৎসা শুরু করে দিল। সুরেশ্বর হাসপাতালের ডিসপেন্সারিতে অ্যাসিস্ট্যান্ট কম্পাউন্ডার হয়ে কাজ করতে লাগল। একটি 10-11 বছরের ফুটফুটে সুন্দর মুখ বালকের একখানা পা একেবারে গুঁড়িয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয়, ছেলেটি তখনও বেঁচে আছে এবং কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে থাকলেও এখন তার জ্ঞান হয়েছে এবং যন্ত্রণায় সে আর্তনাদ করছে। বিমলের ওয়ার্ডেই সেই ছেলেটি আছে। অ্যালিস সেই ওয়ার্ডেই নার্স। আর্ত বালকটির মাথার কাছে বসে অ্যালিসকে যেন করুণাময়ী দেবীর মতো দেখাচ্ছে। বিমল সেদিক থেকে চোখ ফেরাতে পারে না। অ্যালিসের প্রতি শ্রদ্ধায় তার মন ভরে উঠল। অ্যালিস পেশাদার নার্স নয়, বয়সেও নিতান্ত তরুণী। চোখের জল ধরে রাখতে পারল না ছেলেটির যন্ত্রণা দেখে। বিমলকে অ্যালিস বলল, একে মরফিয়া খাইয়ে খুব বাড়িয়ে রাখো না। না না, ওকে এখনই ক্লোরোফর্মে অজ্ঞান করে পা কেটে ফেলতে হবে। অপারেশন টেবিল একটাও খালি নেই, সব ভর্তি। একটা টেবিল খালি পেলেই ওকে চড়িয়ে দেব। সন্ধে 7টার সময় টেবিল খালি হলো। ছেলেটিকে টেবিলে নিয়ে গিয়ে তোলা হয়েছে। কিছু ডাক্তারি ছাত্র একটু দূরে একটা গ্যালারিতে বসে আছে। হাসপাতালের সহকারী সার্জন চীনাম্যান। তিনি ছাত্রদের দিকে তাকিয়ে কি বলছেন, আর একজন ছাত্র ক্লোরোফর্ম পাম্প করছে। বিমল ও অ্যালিস সার্জনকে সাহায্য করবার জন্য তৈরি হয়ে আছে। এমন সময় মাথার ওপরে এরোপ্লেনের শব্দ শোনা গেল। বাইরে যারা ছিল তারা দৌড়ে ভেতরে এলো। একটা ছুটোছুটি শুরু হলো চারিদিকে। কে একজন বলল, জাপানি বোম্বার! রেড ক্রসের লাল আলো জ্বলছে বাইরে, হাসপাতাল বলে বুঝতে পারবে। সার্জন হেসে বললেন, নার্স, ওরা কি কিছু মানছে? শক্ত করে ধরে থাকো তুলোটা। ছেলেটা অজ্ঞান হয়ে পড়েছে। সার্জন ক্ষিপ্র ও কৌশলী হাতে ছুরি চালাচ্ছেন। বিমল নাড়ি ধরে আছে। বিকট বিস্ফোরণের শব্দ কোথাও কাছেই। তুমুল গোলমাল, হইচই, আর্তনাদ। হাসপাতালের বাঁদিকের অংশে বোমা পড়েছে। উগ্র ধোঁয়া ও নাইট্রোগ্লিসারিনের গন্ধে ঘর ভরে গেল। কিন্তু সার্জন, বিমল বা অ্যালিসের দৃষ্টি অন্য কোনো দিকে নেই। ওরা এক মনে কাজ করছে। সার্জন দৃঢ় অবিকম্পিত হাতে ছুরি চালিয়ে যাচ্ছেন। অ্যালিস এক মনে ব্যান্ডেজের শাড়ি গুছিয়ে রাখছে, পাতলা লিন্ট কাপড়ে মলম মাখাচ্ছে। বিমল ওদিকে নাড়ি ধরে আছে। বাইরে বিকট শব্দ। হুড়মুড় করে হাসপাতালের বাঁদিকের উইংয়ের ছাদ ভেঙে পড়ল। মহাপ্রলয় চলেছে সেদিকে। সার্জন বললেন, নারীর বেগ কত? 70। কে একজন ছুটতে ছুটতে এসে বলল, স্যার, বাদিকের উইং গুঁড়ো হয়ে গোটা সেপ্টিক ওয়ার্ডের রোগী চাপা পড়েছে। এদিকেও বোমা পড়তে পারে, 3খানা, বহুবার। পড়লে উপায় কি? নার্স, বড় ফরসেপটা। উগ্র
উগ্র ধোঁয়ায় সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর একটা শব্দ অন্য কোনো দিকে হলো, আর একটা বোমা পড়েছে। বেজায় ধোঁয়া আসছে ঘরে। স্যার, ধোঁয়ায় রোগী দম বন্ধ হয়ে মারা যাবে যে। ক্লোরোফর্মের রোগী এভাবে কতক্ষণ রাখা যাবে? সার্জন ছুরি ফেলে বললেন, হয়ে গেছে। নার্স, লিন দাও। স্যার, রোগীর নাড়ি নেই, হঠাৎ বন্ধ হয়ে গেল। দেখি দেখি। সার্জন এসে নাড়ি দেখলেন। অ্যালিস নীরবে ওদের মুখের দিকে তাকিয়ে রইল। নাড়ি থেকে হাত সরিয়ে সার্জন গম্ভীর মুখে বললেন, সকাল থেকে এই অপারেশন টেবিলে 21 জন মারা গেছে, এই 22 নম্বর হলো। অ্যালিস নিস্পন্দ অবস্থায় দাঁড়িয়ে আছে। সার্জন ওকে বললেন, চলো নার্স, স্ট্রেচারওয়ালারা এসে লাশ নিয়ে যাবে। এখন সবাই বাইরে চলো যাই। 11 ঘন্টা সমানে ডিউটিতে থাকবার পর বিমল, অ্যালিস, সুরেশ্বর ও মিনি বাইরের ফুটপাথে পা দিল। ওরা যখন ফুটপাথে পা দিয়েছে তখন হাসপাতালের বাঁদিকে প্রচণ্ড হইচই চলছে। সেপ্টিক ওয়ার্ড জাপানি বোমায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। সম্ভবত একটা রোগীও বাঁচেনি সেই ওয়ার্ডে। রাত 7:45। জাপানি বোমারু প্লেন ঘড় ঘড় শব্দ করে যেন ওদের মাথার উপর ঘুরছে। মিনি হঠাৎ আঙুল দিয়ে আকাশের দিকে দেখিয়ে বলল, ওই দেখো দেখো। 3টে চীনা এরোপ্লেন 3 দিকে জাপানি বম্বারটাকে তাড়া করছে। একটা চীনা প্লেন বম্বারটার খুব কাছে এসে পড়েছে। একটু পরেই সেখান থেকে মেশিন গানের আওয়াজ শোনা গেল। পেছনের আর একটা চীনা সাহায্যকারী প্লেন ওদের ওপরে তীব্র সার্চ লাইট ফেলতেই জাপানি বম্বারটাকে বেশ স্পষ্টভাবে দেখা গেল। এমন সময় একজন খবরের কাগজওয়ালা সাংহাই ডেইলি নিউজ বলে হেঁকে যাচ্ছে দেখে বিমল তাকে ডেকে একখানা কাগজ কিনল। এই কাগজের একদিকে চীনা ভাষায়, অন্যদিকে ইংরেজি ভাষায় লেখা খবর, চীনাদের পরিচালিত। যুদ্ধের খবর কি? সেনসু প্রাচীরের কাছে জাপানি সৈন্য চীনাদের কাছে ধাক্কা খেয়ে হটে গিয়েছে। জাপানিদের বহু সৈন্য মারা পড়েছে। সব মিথ্যে। জাপানিরা জিতছে, ভুল খবর দিচ্ছে আমাদের, পাছে শহরে আতঙ্ক উপস্থিত হয়। দেখছো না বোমা ফেলবার কাণ্ড? চীনারা নাকি জিতছে। ওরা আশ্চর্য হয়ে গেল এটা ভেবে যে আসল খবরটা ছাপা হচ্ছে না। চীনা সামরিক কর্তৃপক্ষ যে সংবাদ পাঠাচ্ছে সেই সংবাদই ছাপা হচ্ছে। এই রকমই হয় সব সময়, অথচ খবরের কাগজের পাঠকেরা তা জেনেও জানে না। কাগজের এক কোণে ছোট্ট করে লেখা, মার্শাল চিয়াং কেই শেক চাপে পল্লীর বোমা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে আসবেন রাত 9টার সময়। এমন সময় ওদের সামনের রাস্তায় হইচই উঠল। রাস্তার দুধারে লোকজন সারবন্দি হয়ে দাঁড়িয়ে গেল। চীনা পুলিশম্যান রাস্তার মাঝখানে লোক হটিয়ে দিল। 1 মিনিটের মধ্যে পরপর 6খানা মোটর কার দ্রুত বেগে বেরিয়ে গেল। রাস্তার জনতা চীনা ভাষায় চিৎকার করে বলে উঠল, এই মার্শাল চিয়াং গেলেন। অ্যালিস, এখন আর হাসপাতালে ফিরে কি হবে? চলো কনসেশনে ফিরি। রাত হয়েছে, রাতে এখানে না ঘোরাই ভালো। জাপানি বোমা তো আছেই, তাছাড়া তার চেয়েও খারাপ চীনা দস্যুদের উপদ্রব, সঙ্গে মেয়েরা আছে। তাছাড়া ঘুমোতেও তো হবে, কাল সকাল থেকে আবার ডিউটি। তবে ফেরাটা ওদের সহজে হয়নি। কনসেশনে ফেরার পথেই ঘটে গেল সেই ঘটনাটা। কি এমন ঘটল এরপর জানা যাবে। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান।